প্রেগনেন্সির ৯ মাস উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতেই সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখনও তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার ৫ বছর বয়সের একটি মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে ঘোরাক্ষণও সেসব টের পাইনি আমি। এসব কিছুটি স্বীকার করেননি সে। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদি আমি আজ নিজ থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখোঁজভাবে ঠকিয়েছে আমাদের দুইজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামী আরেকটি স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথায় সে প্রচণ্ড রকমের রেগে গেল। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারেনি, আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। এই মেয়ে, কি সব ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করে আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওইখানে চাকরি করত, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত। মা বাবা গ্রাম থাকে, এ কথাও তার মুখে বলা। আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো, দেখা হতো প্রতিবার। সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ, আমার ভালো লাগতো। যেন কোনো মেয়েরই ভালো লাগবে তাকে। দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতেই সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমার। আমি তখন আমতা করলাম, তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওই নামটা ছিল পরকীয়া। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি আমি তার চালাকি, সে বুঝতেও দেয়নি। প্রেম হওয়ার ৬ মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই, আমরা 2 বোন শুধু। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বলল। মা প্রথম রাজি হয়নি, তবুও সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকে রাজি করান। ছেলে ভালো, চাকরি করে, দেখতে শুনতেও ভালো, তাই আমার পরিবার আর অমত করেনি। মা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে, তাদের মতামতেও প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল। তারাও আমাকে পছন্দ করলো। এইভাবে বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরে থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে কখনো নিয়ে যেত না। আমি যেতে চাইলে বলতো, তোমার অনার্স শেষ হলে একেবারে ধুমধাম করে তুলে নিতে চাইছে আব্বা আম্মা। আমিও মেনে নিলাম। উনি যে কয়েকদিন ছুটিতে থাকতো, সবসময় ব্যস্ত থাকতো। তখন খুব একটা কথা হতো না আমাদের, হলেও দিনের বেলা টুকটাক হতো। হবেই তো, আজ বুঝলাম সেই কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না। আর আমিও তো সরল ছিলাম, যে যা বুঝতো তাই বুঝতাম, কখনো সন্দেহ করতাম না। আর আমার সব সরল আর বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে, তবু আমি টের পাইনি। বিয়ের ৬ মাস যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপরও দিনগুলি ভালোই যাচ্ছিল। আমার প্রেগনেন্সির ৮ মাস হতেই হঠাৎ সে গ্রাম কথা বলে বাসা থেকে বের হলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীরে, স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো মানুষটা, কোথায় আছে? এই প্রথমবার তার
দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সে ঠিকানা ছিল ভুয়া, আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বাড়িতে যারা তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত এত সত্যর মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল, সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেক সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। হবে আমার কি হবে আমার এই অনাগত সন্তানের? আমি নিজেকে তবুও যথাসম্ভব সামলে নিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমাকে। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আপনার আমারও স্বামী ঘর, এখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে সে সতীন হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে অকথ্য গলাগালি লাজ করতে লাগলো। আমাদের কথা শুনে সেইখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম। তার কোলে তার মেয়েটা দেখতে খুব মিষ্টি, আমার সতীনও সুন্দরী। কত সুন্দরী সুখী পরিবার ছিল তার। সেই পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আর বড় অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে আমার, কান্না পাচ্ছে খুব, কিন্তু কাঁদতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখে মাহিমের মাথায় যেন বাজ পড়ল। অবাক হয়ে বলল, তনয়া তুমি এখানে? হ্যাঁ আমি না আসলে তো কখনোই জানতে পারতাম না এসব। তুমি আমায় এভাবে ঠকালে কেন মাহিম? তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, এ কথায় কেন আমায় বলনি? বউ থাকতে এরপরও কেন বিয়ে করলে আমায়? সত্যি যখন শুনে ফেলেছ তাহলে আর মিথ্যে বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে তনাই। ওই সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলেছিলাম তোমায়। মোহ কেটে গেছে, এখন আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও তনাই। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। গড় গড় করে খুব করে স্বাভাবিকভাবে কথাগুলো বলল মাহিম। যা শুনে তার প্রতি আগ্রা ভালোবাসা আর আমার রইল না। আমি অবাক হয়ে শুধু আওড়ালাম, ছি মাহিম, তুমি এতটাই নীচ, এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমায়? আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবছো? আমার অনাগত সন্তান কথা ভাবলে না? আমার পেটে যে রয়েছে সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠল তার সতীন। বিদ্রোহী ভাষায় গালাগালি লাজ করেছে আমায়। তার স্বামী কোনো দোষ নেই, সব দোষ মেয়ের আমার। আমি নাকি ভুলে বালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করেছি তাকে। আমার স্বামী নির্বাক, আমার সতীন তার সামনে থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবুও নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাতে পায়ে ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমার একটু আশ্রয় দিল না। ওর বাবা ভালো না, আমার সন্তানটার কথা রাস্তায় বের করে দিল আমায়। সাথে আমার স্বামীও বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমি নিলাম। তবে তোমার দায়িত্ব আমি নিতে পারলাম না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপরও ঝামেলা করলে কিছুক্ষণ করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। কত সহজেই মানুষটা বলে দিল এসব। আহারে, তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখে আমায় কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা। পুরুষ মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজ সাবল্য মনে করিস তোরা।
এত এত অন্যায় করেও এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুচেতনা নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে। এদের খাপ্পরে পড়ে শান্তি সুখ পায় না বেকার নারীগুলো। একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা বলেও শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমায়। এখনো বিশ্বাস করতে পারছি না আমি মানুষটা এতটাই বাজে ভাবে ঠকিয়েছে আমায়। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলেই সব ঠিক হয়ে যাবে আগের মতো, কিন্তু না, এটা বাস্তব। আর কিছুই ঠিক হবে না আমাদের। হয়তো বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে আমাদের ডিভোর্স হয়ে যাবে। মানুষটা কি নিখুঁত অভিনয় ছিল! তার অভিনয়কে ভালোবাসা ভেবে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাতছানি দিয়ে এতদিন দুঃখ রাখেছিলাম। ঠকে গেলাম আজ বিশ্বাস করে ভালোবাসার কাছে। এ কি নিরুপায় যন্ত্রণা! এবার কি হবে আমার? কে দেখবে আমার বাচ্চাটাকে? আমি নিজেকে কিভাবে সামলাবো? পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প ঠকেছি চলবে।